হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা ডাব্লিউবিসিএস 2022 এবং ডাব্লিউবিসিএস 2021 মেন পরীক্ষা নিয়ে আলোচনা করছি এবং ডাব্লিউবিসিএস 2022 এর আগে পর্যন্ত আমাদের টার্গেট রয়েছে 3000টি এমসিকিউ প্র্যাকটিস করে ফেলার এই ইউটিউব ক্লাসের মাধ্যমে। তো জেনারেল স্টাডিজের ক্লাস আমরা প্রতিদিন সকাল 8টার সময় করছি। হুবহু সম্ভাব্য কমন প্রশ্ন উত্তর করছি। অলরেডি কিন্তু 500টা প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে গিয়েছে। আজকে আমরা করব ডাব্লিউবিসিএস 2022 প্রিলিমিনারিকে টার্গেট করে 21 নম্বর জিকে সেট। প্রতিদিন আমরা 25টা করে হাই লেভেল প্রশ্ন উত্তর আলোচনা করছি, সাথে কিছু এক্সপ্লেনেটরি নোট। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে যারা ডাব্লিউবিসিএস 2022কে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। এবং প্রশ্ন চলাকালীন তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। দেখো, প্রথমে হিস্ট্রি থেকে কিছু প্রশ্ন উত্তর রয়েছে। ডাব্লিউবিসিএস এ হিস্ট্রি থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। 1 নম্বর প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধাস লিভিং হোম ইজ নোন অ্যাজ, অর্থাৎ গৌতম বুদ্ধ যে তার বোধি লাভের জন্য গৃহ ত্যাগ করেছিলেন সেটা নিচের কোন স্পেশাল নামে পরিচিত? বৌদ্ধদের ভাষায় সেটা কি নামে পরিচিত? তো প্রশ্ন নাম্বার 1 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ বলা হয় তাকে গৌতম বুদ্ধের গৃহত্যাগটাকে। গৌতম বুদ্ধের কিছু ডিটেলসে আমরা দেখে নেব তার জীবনীর ব্যাপারে। দেখো, গৌতম বুদ্ধ বর্ন ইন 563 বিসি, অর্থাৎ 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। হিজ অরিজিনাল নেম ওয়াজ সিদ্ধার্থ, তার আসল নাম ছিল সিদ্ধার্থ। হি ওয়াজ দ্য প্রিন্স অফ লুম্বিনী কপিলাবস্তু নগর, তিনি ছিলেন লুম্বিনীর কপিলাবস্তু নগরের রাজকুমার। বর্ন টু কিং শুদ্ধোধন অ্যান্ড মাদার ওয়াজ মহামায়া, তিনি শুদ্ধোধন এবং মহামায়ার পুত্র ছিলেন। হি ওয়াজ ম্যারেড টু ইয়াশোধারা, তিনি যশোধারা নামক এক মহিলাকে বিবাহ করেছিলেন। অ্যান্ড দে হ্যাড এ বয় বর্ন আউট দেম নেম রাহুল, এবং তাদের একটা সন্তান ছিল যার নাম হলো রাহুল। গৌতম বুদ্ধের পুত্রের নাম রাহুল। হি গট বোধি অ্যাট এজ অফ 35, তিনি 35 বছর বয়সে বোধি লাভ করেন। হি ডাইড ইন 483 বিসি, তিনি 483 খ্রিস্টপূর্বাব্দে মারা গিয়েছেন। কখনো কখনো এটাকে 400 খ্রিস্টপূর্বাব্দ বলা হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম টাইম 483টাকেই ধরা হয়ে থাকে। অ্যাট এজ অফ 80 বছর বয়সে কুশীনগরে মারা যান, মল্ল রিপাবলিকের অন্তর্গত স্থানে। দিস ইনসিডেন্ট নোন অ্যাজ মহাপরিনির্বাণা, এবং এই বুদ্ধদেবের মারা যাওয়ার ঘটনাকে বলা হয়ে থাকে মহাপরিনির্বাণা। তো ডিটেলসে দেখলাম গৌতম বুদ্ধের ব্যাপারে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, হু এস্টাবলিশড পাটলিপুত্র, পাটলিপুত্র শহরটা কে প্রতিষ্ঠিত করেছিল? বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য মগধ, মগধের রাজধানী ছিল বহু বছর ধরে পাটলিপুত্র। তো এই রাজধানী পাটলিপুত্রটাকে নিচের কোন রাজা প্রতিষ্ঠিত করেছিল? তো সঠিক উত্তর হবে অপশন বি, উদয়ন, সম্রাট উদয়ন। দেখো, হি ওয়াজ দ্য সন অফ অজাতশত্রু অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি, এই উদয়ন কে ছিলেন? হর্ষাঙ্ক বংশের বা হরিয়াঙ্কা ডাইনেস্টির রাজা অজাতশত্রুর পুত্র। 3 নম্বর প্রশ্ন, প্রোটো সিভা সিল ইজ ফাউন্ড ফ্রম হুইচ সাইট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের বা সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে একটি প্রোটো সিভা সিল বা আদি দেব মহাদেবের একটি সিল খুঁজে পাওয়া গিয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি বহুবারই পরীক্ষায় এসেছে। পাশে তোমরা সিলটা দেখতে পাচ্ছ, এই যে 3টে হর্নওয়ালা একটা মুকুট পরে আদিদেব দেবাদিদেব বসে আছেন এবং তার চারপাশে গন্ডার, বুল, টাইগার এরা কিন্তু ঘিরে রয়েছে। 7খানা মোট 7টা অ্যানিমেল ছিল এই মূর্তির চারপাশে, এবং এই জন্য একে বলা হয়ে থাকে কি পশুপতি, পশুদের অধিপতি বা পশুপতি মহাদেব। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো থেকে 1922 সালে এটি খুঁজে পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন দেখব, হু ওয়াজ দ্য লিডার অফ বারদৌলি সত্যাগ্রহ, বারদৌলি সত্যাগ্রহের লিডার বা নেতা কে ছিলেন? মডার্ন হিস্ট্রি থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তো সঠিক উত্তর হবে অপশন সি, সর্দার বল্লভ ভাই প্যাটেল ছিলেন বারদৌলি সত্যাগ্রহের লিডার। দেখো, দ্য বারদৌলি সত্যাগ্রহ 1928 was a movement in independent struggle led by Sardar Vallabhbhai Patel for farmers of Bardoli against unjust raise of taxes। অর্থাৎ বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ 1928 সালে যেটা হয়েছিল, এবং এটা ছিল বিভিন্ন করের যে আনজাস্ট হয়েছিল সেইটার উপরে। ওকে, ফার্মারদের উপর বিভিন্ন রকম কর চাপিয়ে দেওয়া হয়েছিল, তো সেটার বিরুদ্ধে এই সর্দার বল্লভভাই প্যাটেল এই আন্দোলনটা করেছিলেন 1928 সালে। 5 নম্বর প্রশ্ন দেখব, হু অ্যামং দ্য ফলোইং কনস্ট্রাক্টেড দ্য বৃহদেশ্বরা টেম্পল অ্যাট তাঞ্জোর? ভিভিআই প্রশ্ন। তাঞ্জোরে নিচের কোন রাজা বিখ্যাত বৃহদেশ্বরা টেম্পলটা বানিয়েছিলেন? এটা এখন বর্তমানে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বৃহদেশ্বরা টেম্পল। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, রাজা রাজা চোলা ওয়ান। রাজা রাজা চোলা ওয়ান এই মন্দিরটা বানিয়েছিলেন। 6 নম্বর প্রশ্ন দেখব, হু স্টার্টেড দ্য ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া? নিচের কোনজন ভারতবর্ষের সর্বপ্রথম নিউজ পেপার বা ইংলিশ নিউজ পেপার চালু করেছিলেন? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, জে এ হিকি। পাশের ছবিটা দেখতেই পাচ্ছ, হিকিস বেঙ্গল গ্যাজেট। তো বেঙ্গল গ্যাজেট নামে একটি পত্রিকা, যেটি ছিল ভারতবর্ষের প্রথম ইংলিশ নিউজ পেপার, ওয়াজ ফার্স্ট নিউজ পেপার স্টার্টেড ইন 1780। 1780 সালে এটি চালু করা হয়েছিল কলকাতাতে। 7 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ নূরজাহান? নূরজাহানের আসল নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে অপশন সি, মেহের উন নিসা। মেহের উন নিসা ছিল নূরজাহানের আসল নাম। দেখো, সি ওয়াজ দ্য কুইন অফ মুঘল কিং জাহাঙ্গীর। এই নূরজাহান বা মেহের উল নিসা ছিলেন মোগল রাজা জাহাঙ্গীরের রানী। 8 নম্বর প্রশ্ন দেখব, দ্য টম্ব অফ জাহাঙ্গীর ওয়াজ বিল্ড অ্যাট? জাহাঙ্গীরের সমাধি কোথায় বানানো হয়েছে? তো প্রশ্ন নাম্বার 8 সঠিক উত্তর হবে অপশন সি, লাহোরে এটি বানানো হয়েছে। দেখো, অনলি 2 মুঘল কিংস হ্যাভ দেয়ার টম্ব আউটসাইড ইন্ডিয়া। অর্থাৎ শুধুমাত্র দুজন মুঘল রাজার তাদের সমাধি বা টম্ব ইন্ডিয়ার বাইরে রয়েছে। ওয়ান ইজ জাহাঙ্গীর, যেটা দেখলাম লাহোরে অবস্থিত, অ্যান্ড আদার ইজ বাবর। বাবরের যে টম্ব সেটাও কিন্তু ইন্ডিয়ার বাইরে, সেটা হলো কাবুলে অবস্থিত রয়েছে। তো 8খানা প্রশ্ন হিস্ট্রি থেকে ছিল। এবার আমরা 9 নম্বর থেকে কিছু জিওগ্রাফির প্রশ্ন দেখব। দ্য পৈথান বা জায়াকওয়াডি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কমপ্লিটেড উইথ দ্য হেল্প অফ জাপান ইজ অন দ্য রিভার? পৈথান হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বা যার অপর নাম দেখো জায়াকওয়াডি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যেটা জাপানের সহযোগিতায় বানানো হয়েছিল, সেটা কোন নদীর তীরে বা কোন নদীর উপরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, গোদাবরী। গোদাবরী নদীর তীরে অবস্থিত রয়েছে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ড্যাম দেখে নেব। প্রথমে দেখো হীরাকুদ ড্যাম, সেটা মহানদীর উপরে অবস্থিত রয়েছে এবং এটা হলো লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম ড্যাম। তারপর দেখো তেহেরি ড্যাম অন ভাগীরথী, ভাগীরথী নদীর উপরে অবস্থিত রয়েছে তেহেরি ড্যাম। এটা হলো হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম, অর্থাৎ মাটি থেকে সব একদম খাড়ায় উচ্চতম ড্যাম হলো এই তেহেরি ড্যাম। এবং তারপর দেখো ভাগড়া অ্যান্ড নাঙ্গাল, এটা অবস্থিত রয়েছে সুদলেজ রিভারের উপর বা শতদ্রু নদীর উপর, যেটা হলো লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া এবং ভারতবর্ষের সব থেকে বৃহত্তম ড্যাম। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখব, দ্য পার্সেন্টেজ অফ ইরিগেটেড ল্যান্ড ইন ইন্ডিয়া ইজ অ্যাবাউট? অর্থাৎ ভারতবর্ষে ইরিগেটেড ল্যান্ডের পার্সেন্টেজ বা শতাংশ কত পরিমাণ? তো সঠিক উত্তর হবে অপশন সি, 35%। 11 নম্বর প্রশ্ন, দ্য পাস লোকেটেড অ্যাট দ্য সাউদার্ন এন্ড অফ নীলগিরি হিল ইন সাউথ ইন্ডিয়া ইজ কল্ড? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। অর্থাৎ নীলগিরি পাহাড়ের কাছে অবস্থিত, একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত নিচের কোন পাসটি?
তো প্রশ্ন নাম্বার 11 এর সঠিক উত্তর হবে অপশন এ পালঘাট। এটা পালঘাট যেটা নীলগিরি পাহাড়ের দক্ষিণ দিকে অবস্থিত। তো এই পালঘাট কাদের কানেক্ট করে থাকে? কেরালা অ্যান্ড তামিলনাড়ু। এছাড়াও দেখো যে অপশনে দেওয়া রয়েছে ভোরঘাট, এটা কানেক্ট করে থাকে মুম্বাই অ্যান্ড পুনে। তারপর থালঘাট রয়েছে, এটা কানেক্ট করে থাকে মুম্বাই অ্যান্ড নাসিক বা থানে বলতে পারো। ওকে, নেক্সট কিছু গুরুত্বপূর্ণ আমরা পাস দেখে নেব। দেখো জিলিপলা এটি অবস্থিত রয়েছে সিকিমে, বারলাচালা এটা অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশে, বানহিহাল পাস এটি অবস্থিত রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে, খারদুংলা পাস এটি অবস্থিত রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে, নাথুলা পাস এটি অবস্থিত রয়েছে সিকিমে, রোটাং পাস এটি অবস্থিত রয়েছে দেখো হিমাচল প্রদেশে, এবং জজিলা পাস এটি অবস্থিত রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে বিভিন্ন পাস সম্পর্কে, কোনটায় কোন রাজ্যে অবস্থিত। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখব, দ্য প্রিন্সিপাল কপার ডিপোজিটস অফ ইন্ডিয়া লাই ইন হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস। অর্থাৎ ভারতবর্ষের কোন দুটো স্থানে ভারতবর্ষের একদম প্রধান অর্থাৎ সর্ববৃহৎ পরিমাণে কপার ডিপোজিট রয়েছে। তো প্রশ্ন নাম্বার 12 সঠিক উত্তর হবে অপশন এ হাজারিবাগ অ্যান্ড সিংভূম অফ বিহার। এটা অ্যাকচুয়ালি বিহার নয়, এটা কিন্তু এমপিতেও পড়ছে, ঠিক আছে, এমপি এবং বিহার দুটোর একসাথেই পড়ছে হাজারিবাগ এবং সিংভূম। তো হাইয়েস্ট প্রডিউসার অফ কপার সেটা কিন্তু মধ্যপ্রদেশ, এবং তারপরে রয়েছে রাজস্থান সেকেন্ড পজিশনে রয়েছে, এবং বিখ্যাত রাজস্থানের ক্ষেত্রে কপার উৎপাদনের জন্য। 13 নম্বর প্রশ্ন, সেটিং এ সুপ্রিম কোর্ট ওয়াজ ক্যালকাটা ইজ এ পার্ট অফ। অর্থাৎ কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা নিচের কোন অ্যাক্টের অন্তর্গত একটি আইন ছিল? পলিটির মধ্যে ঢুকে বললাম আমরা। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। 1773 সালের যে রেগুলেটিং অ্যাক্ট ছিল সেটার মাধ্যমে কলকাতাতে একটি সুপ্রিম কোর্ট গঠন করা হয়েছিল। 14 নম্বর প্রশ্ন দেখব, দ্য খ্রিস্টিয়ান মিশনারিজ ওয়ার অ্যালাউড টু স্প্রেড দেয়ার রিলিজিয়ান ইন ইন্ডিয়া আন্ডার দ্য অ্যাক্ট। অর্থাৎ খ্রিস্টান মিশনারিজরা ভারতবর্ষে তাদের রিলিজিয়ানটাকে স্প্রেড করতে পারবে, এটা বলা হয়েছিল নিচের কোন অ্যাক্টের মাধ্যমে? তো প্রশ্ন নাম্বার 14 সঠিক উত্তর হবে অপশন বি চার্টার অ্যাক্ট 1813। 1813 সালের চার্টার অ্যাক্টে এটি বলা হয়েছিল। 15 নম্বর প্রশ্ন, আর্টিকেল 44 ইজ রিলেটেড টু। আর্টিকেল 44 বা 44 নম্বর ধারা নিচের কোনটির সাথে সম্পর্কিত? ভিভিআই প্রশ্ন এটি। তো 15 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন্সের জন্য ইউনিফর্ম সিভিল কোড গঠন করা, এটা আর্টিকেল 44 এ লেখা রয়েছে, এবং এটি রয়েছে আন্ডার ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি পার্ট 4 এ। 16 নম্বর প্রশ্ন দেখো, হুইচ আর্টিকেল ইজ রিলেটেড টু স্পেশাল অ্যাড্রেসেস বাই দ্য প্রেসিডেন্ট। অর্থাৎ নিচের কোন ধারা সম্পর্কিত প্রেসিডেন্টের দ্বারা স্পেশাল অ্যাড্রেসের ক্ষেত্রে? সঠিক উত্তর হবে অপশন ডি আর্টিকেল 87। 16 নম্বর প্রশ্ন দেখব, হু ওয়াজ দ্য ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটর স্টেটমেন্ট টু অ্যাটেম্প প্ল্যানিং অ্যাজ এ মিন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা ইকোনমিকের মধ্যে ঢুকে পড়লাম। অর্থাৎ নিচের কোন ব্যক্তি ছিলেন প্রথম অ্যাডমিনিস্ট্রেটর অর স্টেটসম্যান যিনি ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য একটা প্ল্যানিং বানিয়েছিলেন বা প্ল্যানিং এর চেষ্টা করেছিলেন? সঠিক উত্তর হবে, দেখে নাও অপশন বি এম ভিশ্বেশ্বরা। এম ভিশ্বেশ্বরাই এটি করেছিলেন। 18 নম্বর প্রশ্ন দেখব, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ অলিগোপলি। ইকোনমির একটি টার্ম রয়েছে অলিগোপলি, বা মার্কেটের একটা টার্ম রয়েছে অলিগোপলি। সেই অলিগোপলির
প্রধান বৈশিষ্ট্য নিচের কোনটি? অর্থাৎ মার্কেটে কি রকম আমরা জিনিস দেখতে পেলে আমরা সেই মার্কেটটাকে একটা অলিগোপলি মার্কেট বলবো? প্রশ্ন নাম্বার 18 এর সঠিক উত্তর হবে অপশন বি, এ ফিউ সেলার্স বাট মেনি বায়ার্স। অর্থাৎ বিক্রেতার সংখ্যা খুবই কম কিন্তু ক্রেতার সংখ্যা প্রচুর, এইরকম আমরা মার্কেটকে বলে থাকবো অলিগোপলি। নেক্সট সায়েন্সের মধ্যে ঢুকে বললাম, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ইনগ্রেডিয়েন্টস অফ গান মেটাল? গান মেটালের ইনগ্রেডিয়েন্টস নিচের কোন ধাতুগুলি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কপার এবং টিন। Cu+Sn এটা হলো গান মেটালের ধাতু সংকর। দেখো কিছু গুরুত্বপূর্ণ ধাতু সংকর বা অ্যালয়ের ব্যাপারে আমরা দেখে নেব। দেখো ব্রাস হলো কপার এবং জিঙ্ক। তারপর দেখো ব্রোঞ্জ হলো কপার এবং টিন। জার্মান সিলভার এটা হলো কপার, জিঙ্ক, নিকেল। দেখো সিলভার দেয়া রয়েছে কিন্তু কোনো রকম সিলভারের নামগন্ধ নেই এইটার মধ্যে। তো জার্মান সিলভারে কিন্তু কোনো রকম সিলভার থাকে না, এইরকম প্রশ্ন আসে। সোলজার বলে একটি অ্যালয় রয়েছে, সেটি তৈরি লেড এবং টিন। পিবি অর্থাৎ লেড। এবং স্টেনলেস স্টিল এটি তৈরি আয়রন, ক্রোমিয়াম, নিকেল এবং কার্বন। এফি আয়রন, ক্রোমিয়াম, নিকেল এবং সি ফর কার্বন। পিবি, এই যে পিবি দেয়া রয়েছে, পিবি মানে হচ্ছে লেড বা সিসা। এসএন মানে হচ্ছে টিন। ওকে, নেক্সট 20 নম্বর প্রশ্ন, ফ্রম হুইচ মিনারেল ইজ রেডিয়াম অবটেন্ড? নিচের কোন মিনারেল থেকে আমরা রেডিয়ামকে পেয়ে থাকি? রেডিয়াম একটা তেজস্ক্রিয় মৌল। তো প্রশ্ন নাম্বার 20 সঠিক উত্তর হবে অপশন ডি, পিচ ব্লেন্ড। এই আকরিক থেকে আমরা রেডিয়ামকে পেয়ে থাকি। কিছু গুরুত্বপূর্ণ আমরা ওর বা আকরিকের ব্যাপারে দেখে নেব, যেখান থেকে আমরা বিভিন্ন জিনিসপত্র পেয়ে থাকি বা বিভিন্ন মৌল পেয়ে থাকি। দেখো ইউরেনিয়ামের যে আকরিক সেটা হলো কার্নেটাইট। ম্যাগনেসিয়াম তাকে আমরা পেয়ে থাকি পাইরোলুসাইট আকরিক থেকে। আয়রনকে পেয়ে থাকি 4 রকম জায়গা থেকে, হেমাটাইট, লিমোনাইট, ম্যাগনেটাইট এবং সিডেরাইট আকরিক থেকে। লেডকে পেয়ে থাকি গ্যালেনা নামক আকরিক থেকে। মার্কারিকে পেয়ে থাকি সিনেবার আকরিক থেকে। ক্যালসিয়ামকে পেয়ে থাকি আমরা জিপসাম থেকে এবং অ্যালুমিনিয়ামকে পেয়ে থাকি বক্সাইট থেকে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে বিভিন্ন আকরিকের নাম। 21 নম্বর প্রশ্ন, পটাশিয়াম নাইট্রেট ইজ ইউজড ইন? পটাশিয়াম নাইট্রেট সংকেত KNO3। পটাশিয়াম নাইট্রেট নিচের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, ফার্টিলাইজার বা সার হিসাবে ব্যবহার করে থাকে। 22 নম্বর প্রশ্ন, দ্য নাম্বার অফ রিবস ইন হিউম্যান বডি ইজ? অর্থাৎ মানুষের শরীরে কতগুলো রিবস রয়েছে? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 24টা রিবস রয়েছে হিউম্যান বডিতে। এছাড়া দেখো নাম্বার অফ ট্রু রিবস, 24টা রিবসের মধ্যে ট্রু রিবস রয়েছে 14টা বা 7 পেয়ার। তারপর দেখো নাম্বার অফ স্পাইনাল নার্ভস, তো স্পাইনাল নার্ভ কতগুলো রয়েছে? 31 পেয়ার, অর্থাৎ কতগুলো রয়েছে? 62টা। নাম্বার অফ ভার্টিব্রি রয়েছে 33টি এবং নাম্বার অফ বোনস আমাদের শরীরে সেটা হলো 206টি। গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 23 থেকে 25 আমরা তিনখানা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করব। দেখো হু ওয়াজ রিসেন্টলি অ্যাওয়ার্ডেড 21st সেঞ্চুরি আইকন অ্যাওয়ার্ড? নিচের কোন ব্যক্তি 21 শতাব্দীর আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন? তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, অমিত গোয়েঙ্কা। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, হু রিসেন্টলি ওন দ্য মিস ইউনিভার্স 2021 টাইটেল? 2021 সালের মিস ইউনিভার্স খেতাবটি বা শিরোপাটি নিচের কোনজন জিতেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য। তো 24 এর সঠিক উত্তর হবে অপশন বি, হারনাথ সান্ধু। 21 বছর পরে
তিনি এই মিস ইউনিভার্স ভারতের হয়ে জিতেছেন। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 25 দেখব। হু রোট হিজ অটোবায়োগ্রাফি টাইটেল অ্যাট হোম ইন ইউনিভার্স? এটা ছোট হয়ে গেছে, এটা বড় করে লিখে দিচ্ছি, অ্যাট হোম ইন দ্য ইউনিভার্স। এই পুস্তকটি নিচের কোন ব্যক্তি লিখেছেন? কোন ব্যক্তির অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী? তো 25 এর সঠিক উত্তর হবে অপশন সি, বালাকৃষ্ণ মধুর। বালাকৃষ্ণ মধুরের অটোবায়োগ্রাফি হলো অ্যাট হোম ইন দ্য ইউনিভার্স। ওকে, তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে উত্তর করে ফেললাম। WBCS কে টার্গেট করে প্রতিদিন তোমরা সকাল 8টার সময় এই সমস্ত ক্লাসগুলো ফলো করবে। ক্লাসটা শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ভিশন WBCS এর পক্ষ থেকে ইন্ডিয়ান ইকোনমি, এনসেন্ট মেডিভেল ইন্ডিয়া, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি প্রতিটা সাবজেক্টের ওপর ইবুক লঞ্চ করা হয়েছে, যেগুলো তোমাদের আপকামিং WBCS 2022 এবং 2021 এর মেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে শুধুমাত্র MCQ নেই, সাথে রয়েছে প্রতিটা MCQর পিছনে এক্সপ্লেনেটরি নোট, যার মাধ্যমে শুধুমাত্র MCQ নয়, তোমাদের থিওরিটাও পড়া হয়ে যাবে। প্রতিটা ইবুকে 1500, 1000, 2000, 2000, 3000 করে কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে। প্রচুর প্রশ্ন, এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। যারা 2022 কে টার্গেট করে প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই এই ইবুকগুলো ডেসক্রিপশন বক্স থেকে পারচেস করে নেবে। ওকে, তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে তোমাদের মতামত। চ্যানেলের নতুনদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।